বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করছে ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করছে। এর আগে ভারত আর পাকিস্তান দুটি দেশই দাবি করে যে শুক্রবার দিবাগত রাতে তাদের উপর অপর দেশ থেকে হামলা করা হয়েছে। পাকিস্তানের করাচির ফয়সাল হাইওয়েতে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানাচ্ছেন বিবিসির সংবাদদাতারা। বিস্ফোরণের পরেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই তাদের বাড়ির আলো নিভিয়ে দেন বলে জানা যাচ্ছে। তবে বিস্ফোরণের কারণ সম্বন্ধে প্রশাসন আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করছেন ভারত শনিবার ভোর রাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, শারকোট বিমান ঘাঁটি এবং মুরিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। তবে পাকিস্তানের বিমান ঘাঁটি থেকে অধিকাংশ মিসাইলই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। The missile attack by India on the Pakistan Air Force bases. Majority of missiles have been intercepted by the alert air defense system of the Pakistan Armed Forces. এছাড়া পাকিস্তানের সামরিক বাহিনী শনিবার সকালে আরও দাবি করেছে যে তারা ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। একই সাথে তারা সাইবার হামলা করে বিজেপি সহ ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইট হ্যাক করার দাবি করছে। বিবিসি পাকিস্তানের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ভারতের দিক থেকেও এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি, তবে ক্ষমতাসীন বিজেপির ওয়েবসাইট ভারতে দেখা যাচ্ছে। শনিবার ভোর থেকে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর এসেছে। বিবিসির সংবাদদাতারা ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর এবং জম্মু শহরে বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে এই বিস্ফোরণের উৎস শনাক্ত করা যায়নি। স্থানীয় গণমাধ্যম ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোট থেকে বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে। উভয় স্থানেই ভারতীয় প্রতিরক্ষা স্থাপনা রয়েছে যা পাকিস্তান টার্গেট করেছে বলে দাবি করা হয়েছে। ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সব হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলে অভিহিত করেছে। ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে মন্তব্য করেছে যে ভারতের সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের জীবনের উপর এই হামলা মেনে নেওয়া হবে না। ভারত তার শত্রুদের চক্রান্ত নস্যাৎ করে দেবে বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে ভারতের নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তান উস্কানিমূলক ও আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানে ভারতের হামলার খবর শুনে অনেকের মাথায় একটা প্রশ্ন, পাকিস্তানের এত সব বিমান হামলারোধী ব্যবস্থা থাকার পরও মিসাইলগুলো আটকাতে পারল না কেন? এই প্রশ্নের উত্তর জানতেই বিবিসি কথা বলেছিল কয়েকজন সামরিক বিশেষজ্ঞের সাথে। ভারতের পক্ষ থেকে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে পাকিস্তানের তদন্তে জানা গেছে এটি ছিল সুপারসনিক ক্রুজ মিসাইল, মানে যে মিসাইল শব্দের থেকেও 3 গুণ বেশি গতিতে উড়ে এসে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলগুলো 3 মিনিট 44 সেকেন্ড ধরে পাকিস্তানের আকাশে উড়েছিল। পাকিস্তান ট্র্যাক করতে পারলেও থামাতে পারেনি কেন? পাকিস্তানের সামরিক সূত্রগুলো দাবি করছে ভারতীয় শহর সিরসা থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার পর থেকেই পাকিস্তানের বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থা সেগুলোর ওপরে নজরদারি শুরু করেছিল এবং পাকিস্তানের মাটিতে হামলা পর্যন্ত নজর রেখেছিল। তবুও মিসাইলগুলো গন্তব্যে পৌঁছাতে পারল কিভাবে? কারণ একটাই, আকাশ থেকে মাটির দিকে ধেয়ে আসা মিসাইল আটকানোর প্রযুক্তি পাকিস্তানের নেই। পাকিস্তানের আছে HQ-9, HQ-16 FE সিস্টেম, যা ভূমি থেকে ভূমিতে ছোড়া মিসাইল বা যুদ্ধ জাহাজের বিরুদ্ধে কাজ করে, কিন্তু আকাশ থেকে ছোড়া মিসাইল আটকানোর মতো সক্ষমতা নেই এটির। এ ধরনের সুপারসনিক মিসাইলের গতি ঘন্টায় 3675 কিলোমিটার থেকে শুরু করে 11000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই গতিতে আসা মিসাইলকে ট্র্যাক করা, টার্গেট করা, ধ্বংস করা এটা চাইলেও সহজ না। পাকিস্তান বিমান বাহিনীর প্রাক্তন এয়ার ভাইস মার্শাল ইকরামাতুল্লাহ ভাট্টি বলেছেন, যদি ভূমি থেকে ছোড়া হতো তাহলে সময় বেশি পাওয়া যেত, কিন্তু আকাশ থেকে যখন আসে তখন প্রতিক্রিয়ার সময় একদম কম। তবে শুধু পাকিস্তানি না, এই গতির মিসাইল 100 ভাগ আটকানোর মতো প্রযুক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তির কাছেও নেই।
বৃহস্পতিবার পাকিস্তানি সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে এখন পর্যন্ত 25টি ইসরায়েলের তৈরি হেরব ড্রোনকে সফট কিলস বা কারিগরি উপায় এবং হার্ড কিলস বা অস্ত্র ব্যবহার করে গুলি করে ভূপাতিত করা হয়েছে। হেরব আসলে একটি ইসরায়েলি ড্রোন যা ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI এর MBT মিসাইল ডিভিশন নির্মাণ করে। IAI ওয়েবসাইটের তথ্য অনুসারে হেরব যুদ্ধজাহাজ, কমান্ড পোস্ট, সরবরাহ ডিপো, ট্যাঙ্ক এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো উচ্চ স্তরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবং ড্রোনটি প্রায় 9 ঘন্টা ধরে যে কোনো এলাকায় তার লক্ষ্যবস্তু ট্র্যাক করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। অস্ত্র ব্যবস্থার গবেষণা সংস্থা অটোমেটেড ডিসিশন রিসার্চের মতে হেরব ড্রোনটির গতি 225 নট এবং এটি তার অপারেটর থেকে প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে এবং এটি 23 কিলোমিটার পর্যন্ত বিস্ফোরক বহন করার ক্ষমতাও রাখে। বিবিসির সাথে কথা বলার সময় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রাক্তন এয়ার ভাইস মার্শাল আসাদ ইকরাম বলেছেন যে এই ধরনের ছোট ড্রোনগুলো র্যাডারে শনাক্ত করা অবশ্যই কঠিন, কারণ এগুলো উচ্চতায় ওড়ে না এবং র্যাডার জ্যাম করার ক্ষমতাও রাখে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশগুলো এই ধরনের ছোট ড্রোনের অনুপ্রবেশ রোধ করতে অসুবিধার সম্মুখীন হয়। তার মতে এটা বলা যাবে না যে এই ড্রোনগুলো র্যাডারে সম্পূর্ণরূপে অদৃশ্য, এগুলো সম্পূর্ণরূপে দৃশ্যমান এবং পরিস্থিতি অনুসারে এগুলো ভূপাতিত করার জন্য বিভিন্ন সামরিক কৌশল গ্রহণ করা হয়। তাহলে যুদ্ধ লাগলে কে এগিয়ে থাকবে? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, তবে সংখ্যার দিক থেকে ভারতের বিমান বাহিনী বেশ এগিয়ে। ভারতের আছে 2200-রও বেশি বিমান, পাকিস্তানের আছে প্রায় 1400। যুদ্ধ বিমান ভারতের কাছে আছে 643টি, পাকিস্তানের 418টি। ভারতের রাফাল যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং 300 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে। অন্যদিকে পাকিস্তানের F-16 এবং JF-17 থান্ডারও অত্যন্ত কার্যকর, কিন্তু সংখ্যায় কম। পাকিস্তানের প্রাক্তন এয়ার কমোডর আদিল সুলতান বলেছেন, বিশ্বে কোনো দেশেই ফুল প্রুফ হামলা প্রতিরোধ ব্যবস্থা নেই। ভারতেরও একই সীমাবদ্ধতা আছে। বড় সীমান্ত, দ্রুতগতির মিসাইল আর একসঙ্গে বিভিন্ন জায়গা থেকে হামলার আশঙ্কা থাকলে যত প্রযুক্তিই থাকুক, কিছু না কিছু ফাঁক থাকবেই। পাকিস্তান ভারতের হামলা ঠেকাতে না পারার পেছনে রয়েছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আকাশ থেকে ছোড়া মিসাইলের গতি এবং প্রতিক্রিয়া জানানোর অল্প সময়। আর এটা শুধু পাকিস্তানের সমস্যা না, এটা গোটা বিশ্বের সামরিক বাস্তবতা। পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের অপারেশন সিন্দুর এর বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ভোর 5:45টার দিকে শ্রীনগরের কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহর জুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। এর আগে ভারত আর পাকিস্তান দুটি দেশই দাবি করেছে শুক্রবার দিবাগত রাতে তাদের ওপর অপর দেশ থেকে হামলা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন সে দেশের সেনা মুখপাত্র। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে। পাঞ্জাবের ফিরোজপুরে এরকমই একটি ড্রোন আঘাত হানায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলেও জানা গেছে। উত্তর এবং পশ্চিম ভারতের 32টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সে দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন ভারত শনিবার ভোররাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকোট বিমান ঘাঁটি এবং মুরিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। শনিবার দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এসব হামলার ফলে পাকিস্তান বিমান বাহিনীর সব সম্পত্তি নিরাপদে আছে। ওই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে 2টি বিস্ফোরণ ঘটে।
রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বেসামরিক নাগরিকরা যেন অকারণে বাড়ি থেকে বের না হন এবং বাড়ির আলো নিভিয়ে রাখেন। পাকিস্তানের করাচির ফাইসাল হাইওয়েতে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। বিস্ফোরণের কারণ সম্বন্ধে প্রশাসন আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি এখনো। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্র ও শনিবারের মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত 26টি জায়গায় ড্রোন দেখা গিয়েছে। এসব সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। বারামুল্লা, শ্রীনগর, অবন্তিপোরা, নাগরোড, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় ঝান্ডা, জয়সলমীর, বারমের, ভুজ, কুয়ারবেদ এবং লক্ষ্মীনালার কাছে ওই ড্রোনগুলি দেখা গেছে। ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় এমনই একটি ড্রোন হামলা চালায়। ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। দাবিতে রাজধানীর শাহবাগে গণজামাত কর্মসূচিতে অংশ নিয়েছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এই মুহূর্তে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ ইসলামী আন্দোলনের মহাসচিব এই মুহূর্তে এই গণজামাতে অংশ নিয়েছেন। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা তাদের প্রতীক হাত পাখা নিয়ে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। এখানে প্রচুর পরিমাণে মানুষ আছেন এবং শাহবাগ পুরোপুরি ব্লক করে রাখা হয়েছে। এছাড়াও এই পুরো কর্মসূচির একটি লক্ষ্য সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা এই আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। এর আগে গতকাল সন্ধ্যার দিকে এনসিপি প্রধান নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনটি দাবি তুলে ধরেন। তার একটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আরেকটি হচ্ছে অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা এবং একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র জারি করা। তাদের দাবি না মানা পর্যন্ত এই শাহবাগ থেকে তারা এই অবস্থান কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন। এদিকে ভারতে পাকিস্তানের হামলায় নিহত হয়েছে বিপুল সংখ্যক সেনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নিহত ভারতীয় সেনাদের সারি সারি লাশের দৃশ্য। ভিডিওতে দেখা গেছে বিভিন্ন হামলাস্থলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভারতীয় সেনাদের লাশ আর লাশ। একটি ভিডিওতে দেখা গেছে ভারতীয় সেনারা লাইন ধরে কাঁধে করে নিয়ে যাচ্ছে নিহত সৈন্যের লাশ। পাকিস্তান দাবি করছে মঙ্গলবার শেষ রাতে ভারতের হামলার সাথে সাথে তারা যে জবাব দিয়েছে তাতে ধ্বংস হয়েছে জম্মু কাশ্মীরের একটি ব্রিগেড সদর দপ্তর সহ কমপক্ষে 9টি সেনা চৌকি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে ওই ব্রিগেড সদর দপ্তরে হামলায় নিহত হয়েছে কমপক্ষে 22 ভারতীয় সেনা। এছাড়া অন্যান্য বিভিন্ন সেনা চৌকিতে হামলায় নিহত ভারতীয় সেনার সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন, মঙ্গলবার রাতেই পাকিস্তানের পাল্টা হামলায় নিহত হয়েছে শতাধিক ভারতীয় সেনা। এরপর বৃহস্পতি ও শুক্রবার রাতেও পাকিস্তান হামলা চালিয়েছে ভারতের বিভিন্ন সেনা ঘাঁটি লক্ষ্য করে। তাতে নিহত ভারতীয় সেনার সংখ্যা এখনো অজানা। ভারত দাবি করেছে তারা পাকিস্তানের 3টি F-16 বিমান ভূপাতিত করেছে। এই দাবিকে ডাহা, মিথ্যা আর অপপ্রচারের কৌশল হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান সরকার। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নিহত সেনাদের ভিডিওর পাশাপাশি ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন এলাকায় পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার অসংখ্য ভিডিও। মঙ্গলবার ভারত পাকিস্তানে হামলার পর বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটে একযোগে হামলা চালায়। হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ভারতের কমপক্ষে 15টি জেলার সামরিক ঘাঁটি। ভারত শুক্রবার স্বীকার করেছে বৃহস্পতিবার রাতে পাকিস্তান 500টি ড্রোন নিয়ে একযোগে হামলা চালায় ভারতে। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে শুক্রবার এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। এতে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তান ড্রোন এবং মিসাইল নিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়ে ভারতের বিরুদ্ধে। বৃষ্টির মতো ড্রোন হামলা চালায় তারা। 210 মিনিটের মধ্যে 500টি ড্রোন হামলা চালানো হয়েছে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায়। ভারত সরকার একযোগে পাকিস্তানের 500 ড্রোন হামলার তথ্য স্বীকার করে বলছে সব ড্রোনে বিস্ফোরক ছিল না। অনেক ড্রোন তারা পাঠিয়েছিল গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে। এসব ড্রোনের মাধ্যমে তারা ভারতের বিভিন্ন অবস্থানের ছবি তুলে তথ্য সংগ্রহের কাজ করেছে। ভারত কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ভারতের দাবি 300 থেকে 400 ড্রোন ছিল তুরস্কের তৈরি। তবে ভারতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে গোটা জম্মু কাশ্মীরের টার্গেটকৃত এলাকায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলা থেকে রক্ষায় গোটা কাশ্মীর,
পাঞ্জাব, গুজরাট সহ বিভিন্ন এলাকায় সম্পূর্ণরূপে ব্ল্যাকআউট করে দেয় ভারত সরকার। ফলে এসব এলাকা ঢেকে যায় গভীর অন্ধকারে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার কাশ্মীরের বিভিন্ন এলাকা ঘুরে পাকিস্তানের হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, পাকিস্তানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন হাসপাতালে শুধু আহত মানুষের ভিড়। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলায় কী পরিমাণ সেনা নিহত হয়েছে সেই তথ্য সম্পূর্ণ গোপন করে চলছে ভারত। মঙ্গলবার রাতে পাল্টা হামলার মাধ্যমে 5টি বিমান বিধ্বস্তের পর পাকিস্তানের পক্ষ থেকে আরও পাল্টা হামলার ঘোষণার পর দিশেহারা হয়ে পড়েছে মোদী সরকার। তীব্র আতঙ্ক আর ভীতি ছড়িয়ে পড়েছে গোটা ভারত জুড়ে। 15 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দেশটির 27টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। কোনো মতে চালু রয়েছে দিল্লি বিমানবন্দর। যাত্রীদের প্রতি নির্দেশ দিয়ে বলা হয়েছে তারা যেন কর্তৃপক্ষকে ফোন না দিয়ে বাসা থেকে বের না হন, কারণ নিরাপত্তাজনিত কারণে একের পর এক বাতিল করা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। পাকিস্তানের হামলার কারণে ভারত এখন বিমান যোগাযোগের দিক থেকে প্রায় বিচ্ছিন্ন একটি দেশ। নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে ঘরোয়া ক্রিকেট লিগ IPL। সংযুক্ত আরব আমিরাতকে ভারত প্রস্তাব দিয়েছিল সেই দেশে IPL আয়োজনের, কিন্তু আমিরাত প্রত্যাখ্যান করেছে ভারতের এই প্রস্তাব। এদিকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একযোগে শত শত ড্রোন ও মিসাইল হামলার পর শুক্রবারও ব্যাপক হামলা চালিয়েছে ভারতের বিরুদ্ধে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত অন্ধকার হতেই গোটা কাশ্মীরের আকাশ আলোকিত হয়ে ওঠে পাকিস্তান থেকে ছুটে আসা মিসাইলের আলোয়। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারত হামলা চালিয়েছে আরব সাগরে পাকিস্তানের 3টি সামরিক লক্ষ্যবস্তু টার্গেট করে। 22 এপ্রিল পহেলগামে হামলার ঘটনায় প্রমাণ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে একঘরে হয়ে পড়েছে ভারত। কেবল ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশ পাকিস্তানের হামলায় ভারতকে সমর্থন দেয়নি। পাকিস্তানে হামলার পরপরই ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারকে ফোন করেও কোনো সাফল্য অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্র দুই দেশের যুদ্ধে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে এবং উভয় দেশের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছে ট্রাম্প। পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন প্রকাশ করেছে চীন, তুরস্ক, আজারবাইজান। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোন দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্ক থেকে সমর্থন পাওয়ার পরপরই পাকিস্তান ঝাঁপিয়ে পড়েছে ভারতের বিরুদ্ধে। অপরদিকে আজারবাইজানের পক্ষ থেকেও শুক্রবার নতুন করে বলা হয়েছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে। সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, কোনো তদন্ত ও প্রমাণ ছাড়াই 22 এপ্রিলের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ঘটনাকে ভালোভাবে নেয়নি কোনো দেশ। এই ঘটনায় দেশ এবং বিদেশে প্রচণ্ড চাপের মুখে পড়েছে মোদী সরকার। নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে হিরো সাজতে চেয়েছিলেন, কিন্তু তিনি এখন সম্পূর্ণ জিরোতে পরিণত হয়েছেন। ভারতের তুলনায় সামরিক ও অর্থনৈতিক দিক সহ বিভিন্ন দিক দিয়ে অপেক্ষাকৃত অনেক দুর্বল পাকিস্তানের পক্ষ থেকে এমন কঠিন পাল্টা আঘাত আসবে তা ভাবতে পারেনি মোদী সরকারের কেউ। 5টি মূল্যবান যুদ্ধবিমান হারানোর পর এখন আর আকাশে উঠছে না ভারতের কোনো যুদ্ধবিমান। অপরদিকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান 125টি যুদ্ধবিমান নিয়ে হামলা করে ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের এই হামলা প্রতিহত করার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ভারতীয় আর্মি। অপরদিকে ভারতীয় ড্রোনের বধ্যভূমিতে পরিণত হয়েছে পাকিস্তান। ইসরায়েলের তৈরি 25টি সহ মোট 77টি মূল্যবান ড্রোন পাকিস্তানের মাটিতে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান আর্মি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, মঙ্গলবার রাতে ভারতের হামলায় পাকিস্তানে ঝরা প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। আমরা গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর কাপুরুষের মতো হামলা করব না। আমাদের হামলা হবে সুনির্দিষ্ট এবং গোটা বিশ্ব জানতে পারবে এই হামলার খবর। শাহবাজ শরীফের এই হুঙ্কারের পর তীব্র ভীতি আর আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। কোন দিক দিয়ে মিসাইল আর ড্রোন উড়ে আসে সেই আতঙ্কে এখন অস্থির ভারতের মানুষ। এবার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আল-ফাতে-1 নামক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। 10 মে সকালে ভারতের আগ্রাসনে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খবরটি জানিয়েছে জিও নিউজ। এদিকে সেনাবাহিনীর এক সদস্য জিও নিউজকে বলেন, পাকিস্তান নিষ্পাপ আত্মাদের আত্মত্যাগ কখনো ভুলে যায়নি ও কখনোই ভুলবে না। এদিকে দেশটির ISPR একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রবাহী গাড়ির গায়ে নিহত শিশুদের নাম সংবলিত একটি ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে। এই শিশুরা পাকিস্তানের বেসামরিক অঞ্চলে ভারতের হামলায় প্রাণ হারায়।
ভারতের অপারেশন সিঁদুরের জবাবে এবার অপারেশন বুনিয়ান মারসুস ঘোষণা করে পাকিস্তান। বুনিয়ান মারসুস একটি আরবি শব্দ, যার অর্থ হল সীসা দিয়ে তৈরি কাঠামো। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চালানো এই অভিযানটি ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনের একটি আয়াতের অংশ, যেখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে, যেন তারা একটি সীসা ঢালা প্রাচীর। কুরআনের 61 নম্বর সূরা আস-সফের 4 নম্বর আয়াত এটি। এক বিবৃতিতে জানানো হয়, ভারতীয় বাহিনীর অকারণ আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা একাধিক ফাতে-1 সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই হামলা সাম্প্রতিক সংঘাতে নিহত শিশুদের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে অজ্ঞাত স্থান থেকে একাধিক আল ফাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। তবে সেনাবাহিনী জানিয়েছে এই অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হয়েছে, যাতে ভারতের কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি না ঘটে। পাক ভারত দীর্ঘদিনের উত্তেজনা নতুনভাবে শুরু হয় 7 মে। ভারতের একপাক্ষিক হামলায় অন্তত 31 জন বেসামরিক নাগরিক প্রাণ হারায়। এ সময় নিহত হয় শিশুরাও। ভারতের এই হামলার পাল্টা জবাবে 5টি ভারতীয় যুদ্ধ বিমান ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করার দাবি করে পাকিস্তান। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে প্রায় 80টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ড্রোনগুলো ইসরায়েলের তৈরি হার্প ড্রোন। এছাড়া ভারত নূর খান, মুরিদ ও শোরকোটে পাকিস্তানের বিমান ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায় সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো বিমান থেকে ছোড়া হয়। এদিকে পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক এক বিস্ফোরক মন্তব্যে জানান, ভারত আফগানিস্তানেও মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। তিনি বলেন, ভারতের এই বেপরোয়া আচরণ পুরো অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। भारत ने अफगानिस्तान में भी मिसाइल दागे हैं और ड्रोन्स का हमला भी अफगानिस्तान पर किया है। ডিজি আইএসপিআর জানান, পাকিস্তান বিমান বাহিনী PAF এর সব সম্পদ সুরক্ষিত রয়েছে। তারা যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে ভারতের ধারাবাহিক হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনীও ইতোমধ্যে পাল্টা আক্রমণ শুরু করেছে। এক নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের 7টি সামরিক স্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে পাকিস্তান। এগুলো হল পাঠানকোট, উদমপুর, গুজরাট, রাজস্থানের একটি বিমান ঘাঁটি এবং ব্রাহ্মস মিসাইল সংরক্ষণ কেন্দ্র। বিশেষ করে উদমপুর বিমান ঘাঁটিতে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতে-1 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনী ভারতের উড়ি অঞ্চলের একটি আর্মি ব্রিগেড সদর দপ্তর ও সরবরাহ গুদাম ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করা হয়। অপরদিকে সাইবার হামলা করে ভারতের 70% বিদ্যুৎ গ্রিড অকার্যকর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। দীর্ঘ 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে খান খান। দখলদার ইসরায়েলের রণহুঙ্কার যেন থামছেই না। ফিলিস্তিনের মুক্তিকামী হামাসের বুকে নির্বিচারে বর্ষিত হচ্ছে আগুনের গোলা। আধুনিক অস্ত্রের ঝলকানিতে বিধ্বস্ত হচ্ছে জনপদ, প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ বেসামরিক মানুষ। তবু বুক চিতিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী হামাস। সম্মুখ যুদ্ধের বিপরীতে হামাসের যোদ্ধারা বেছে নিয়েছে গেরিলা যুদ্ধের দুর্গম পথ। ধ্বংসস্তূপের আড়াল থেকে, ধূলিধূসরিত ভবনের ধ্বংসস্তূপ থেকে আচমকা বেরিয়ে এসে ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তারা, যেন সাক্ষাৎ মরণের দূত। হামাসের অপ্রত্যাশিত আক্রমণে দিশেহারা ইসরায়েলি বাহিনী চোখের পলকেই হামলা করে ফের ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে হামাসের দুর্ধর্ষ যোদ্ধারা। এই প্রতিকূল পরিস্থিতিতে হামাসকে নির্মূল করা ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতিটি ধূলিকণা, প্রতিটি ধ্বংসস্তূপ যেন হামাসের যোদ্ধাদের গোপন আশ্রয়, যেখানে ওঁত পেতে আছে প্রতিরোধ যোদ্ধারা। আধুনিক অস্ত্রের দম্ভ যেন থমকে দাঁড়াচ্ছে গেরিলা যুদ্ধের কাছে। ইসরায়েলের আকাশ থেকে ফেলা বোমার বিপরীতে হামাসের যোদ্ধারা যেন মৃত্যুকে আলিঙ্গন করে লড়ছে তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য। বুধবার গাজার রাফায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বড় ধরনের সফল অভিযান চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। রাফার পূর্বাঞ্চলে অবস্থিত আল মাশরৌ জংশনের কাছে একটি বাড়িতে ঘাঁটি গড়া ইসরায়েলি সেনাদের সফলভাবে টার্গেট করেছে তারা।
আল কাসাম ব্রিগেড বলছে ওই বাড়িতে দুটি শক্তিশালী টিবিজি রকেট নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়। এরপর সাহসিকতার সাথে ওই বাড়ির দিকে অগ্রসর হয় ফিলিস্তিনি যোদ্ধারা। খুব কাছ থেকে সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে অবশিষ্ট সেনাদের পুরোপুরি নিস্তেজ করে দেওয়া হয়। একই এলাকায় আরেকটি সফল অভিযানে ইসরায়েলি পদাতিক টহল দলকে সুকৌশলে পাতা বিস্ফোরণের ফাঁদে ফেলে আল কাসামের চৌকস যোদ্ধারা। 10 ইসরায়েলি সেনা এবং 2টি সামরিক কুকুর সম্বলিত টহল দলটি কিল জোনে প্রবেশ করতেই একাধিক বিস্ফোরণ ঘটায় যোদ্ধারা। এই হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এত বড় হামলার পরই সেখানে ইসরায়েলি হেলিকপ্টার মোতায়েন করা হয়। ততক্ষণে নিরাপদে সরে পড়ে হামাস যোদ্ধারা। এই হামলাকে ইসরায়েলি সেনাদের জন্য জাহান্নামের দরজা হিসেবে উল্লেখ করেছে আল কাসাম ব্রিগেড। হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা। ভিডিওতে দেখা যায় পূর্ব রাফার একটি মসজিদের কাছে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানের উপর ব্যাপক হামলা চালাচ্ছে হামাস যোদ্ধারা। শুধু রাফাহতেই নয়, দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি বাহিনীর উপর আঘাত হানে আল কাসাম যোদ্ধারা। শহরের পূর্বে আল ফোখারি এলাকায় আল আউদা সড়কে আগে থেকে পেতে রাখা শক্তিশালী মাইন বিস্ফোরণে একটি ইসরায়েলি সাঁজোয়া যানের বহরকে উড়িয়ে দেওয়া হয়। এই বিস্ফোরণে আইডিএফের বহু সদস্য হতাহত হন। হামলার পরপরই ওই এলাকায় বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে ফিলিস্তিনি যোদ্ধারা। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড আরও জানায়, একটি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলি সামরিক যানকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে দেখেছে তাদের যোদ্ধারা। একই সাথে হতাহত সেনাদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি সামরিক হেলিকপ্টারকে একাধিকবার অবতরণ করতেও দেখা গেছে। নিজ দেশের শিখ সম্প্রদায়ের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, এমন দাবি করেছেন পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি দাবি করেন, শুক্রবার মধ্যরাতে ভারত 6টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। ভারত ইচ্ছাকৃত পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইলগুলো ছুড়েছে। মধ্যরাতে তার এমন অভিযোগের পর ভারতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এই খবর জানান পাকিস্তানের ডিজিএফআই মহাপরিচালক। অবশ্য পরে ভারত মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে। আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। এর মধ্যে একটি অদমপুরে আঘাত হানে, আর বাকি 5টি পরে পাঞ্জাবের অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারত। আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত পরিকল্পনা মতো শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে। শিখ ও সংখ্যালঘুদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এরা শিকার হচ্ছে ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের। তিনি আরো বলেন, এটি অবাক করার মতো ঘটনা, সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানিমূলক কাজ। ভারত এখন নিজ দেশের জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে। এর আগে অমৃতসরে গভীর রাতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে ব্ল্যাকআউট নিশ্চিত করার অনুরোধ জানান। এদিকে পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে ভারতের এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার নিহত হয়েছেন। ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ তথ্য জানান। শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওমর আবদুল্লাহ এ তথ্য জানিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেন, গতকালই উপমুখ্যমন্ত্রী ও সেই কর্মকর্তা একটি অনলাইন সভায় যোগ দেন। সেই সভায় আমি সভাপতিত্ব করেছি। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করেছে। গোলার আঘাতে এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা নিহত হয়েছেন। তিনি আরো লিখেন, এই ভয়াবহ প্রাণহানির জন্য আমার শোক ও দুঃখ প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। তার আত্মার শান্তি কামনা করি। এদিকে শনিবার ভোরে ভারতে বড় ধরনের সামরিক আঘাত এনেছে পাকিস্তান। বিমান ঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এই হামলায় প্রথমবারের মতো ফাতা-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফাতা-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে।
The military tensions between India and Pakistan for past fortnight সীমান্তবর্তী জম্মু, রাজৌরি এবং পুঞ্চ এলাকা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে চতুর্থ রাতের মতো সামরিক উত্তেজনা চলছে। কিন্তু আজ সকালে রাজধানী শ্রীনগরের মানুষের ঘুম ভেঙেছে 5টি বিস্ফোরণের শব্দে, যা ঘটেছে সংবেদনশীল শ্রীনগর বিমানবন্দরের কাছে, যেটি সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহার হয়। ইতোমধ্যেই সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং তা আরও কয়েকদিন চলবে। বিমানবন্দরটি দ্রুত বন্ধ করে দেওয়া হয় এবং জম্মু ও কাশ্মীর জুড়ে ব্ল্যাকআউট করা হয়। এই হিমালয় পর্বতমালার অপর পাশে পুঞ্চ, রাজৌরি ও জম্মু অঞ্চলের অবস্থান, যা লাইন অফ কন্ট্রোলের লাগোয়া। বিগত বেশ অনেকদিন ধরে সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। গত রাত থেকে জম্মুর 3টি অঞ্চলে 2 বছরের এক শিশু ও একজন বয়োজ্যেষ্ঠ নারী সহ অন্তত 5 জন নিহত হয়েছে। গোলাবর্ষণে নিহতের মধ্যে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাও রয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সরকারি কর্মকর্তা ও নির্দোষ মানুষকে হত্যার নিন্দা জানিয়েছেন এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন। শ্রীনগরের মানুষ আরও বেশি অস্থিরতার মধ্যে রয়েছে এবং পরিস্থিতি শান্ত করতে বিভিন্ন দেশের আহ্বানের দিকে নজর রাখছে। বিশেষত আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানি জেনারেল আসিফ মুনিরকে যে ফোন কল করেছেন, মানুষ এর মধ্যে আসার জায়গা খুঁজছেন যাতে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়। People are looking at this development with a little bit of hope. পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখনই ভারতের সঙ্গে তাদের উত্তেজনা শুরু হয়, যা এখন বেড়েই চলেছে। প্রশ্ন উঠেছে, সংঘাত যদি অব্যাহত থাকে বা আরও বাড়ে, তাহলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কে হবে, ভারত নাকি পাকিস্তান? আন্তর্জাতিক ঋণ মান নির্ণয়কারী সংস্থা মুডিস সম্প্রতি বলেছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতের প্রভাবে পাকিস্তানেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সংঘাত বাড়লে ভারত ততটা ক্ষতিগ্রস্ত হবে না। মুডিস বলছে, ভারত পাকিস্তান দীর্ঘমেয়াদে যুদ্ধে জড়িয়ে পড়লে পাকিস্তানের প্রবৃদ্ধি ব্যাহত হবে এবং সরকারের চলমান আর্থিক খাত সংস্কারের প্রক্রিয়া ব্যাহত হবে। ফলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান সরকার কয়েক বছর ধরে যে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে তা ব্যাহত হবে। পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর উন্নতি হচ্ছে, প্রবৃদ্ধির হার ধীরে ধীরে বাড়ছে, মূল্যস্ফীতির চাপ কমছে ও বিদেশি মুদ্রার রিজার্ভও বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে দেশটির যে ঋণ কর্মসূচি চলছে, তার কারণে এসব উন্নতি হয়েছে বলে মনে করেন মুডিস। এদিকে এই যুদ্ধের আবহের মধ্যে চলমান $700 কোটি ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ $100 কোটি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। কিন্তু সংস্থাটি মনে করে, ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে বা আরও বাড়লে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে যাবে। ফলে দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভে আবার চাপ পড়বে। গত কয়েক মাসে দেশটির রিজার্ভ বাড়লেও এখনও তা কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। এদিকে 1960-এর দশকে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি হয়েছিল, ভারত তা স্থগিত করায় পাকিস্তানে পানি প্রবাহ অনেকটাই কমে যাবে। ফলে দেশটির ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছে মুডিস। এর বিপরীতে ভারতের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে মনে করে মুডিস। সংঘাত দীর্ঘায়িত হলেও যেটা হবে সেটা হলো ভারতের সরকারি বিনিয়োগ ও অভ্যন্তরীণ ভোগের কল্যাণে উচ্চ হারেই প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। মুডিস বলেছে, পাকিস্তানের এই স্থানীয় উত্তেজনা দীর্ঘায়িত হলেও ভারতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে না বলেই তারা মনে করে, কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক তেমন একটা নেই। 2024 সালে ভারত যত রপ্তানি করেছে তার মাত্র 0.4% গেছে পাকিস্তানে। যদিও সংঘাত দীর্ঘায়িত হলে ভারতের প্রতিরক্ষা ব্যয় বাড়বে, এতে ভারতের আর্থিক প্রবৃদ্ধিতে আরেকটু বেশি চাপ পড়তে পারে। স্বাভাবিকভাবেই তখন ভারতের প্রবৃদ্ধিতেও প্রভাব পড়বে বলে মনে করে মুডিস। 2024 সালে পাকিস্তানের প্রবৃদ্ধি হয়েছে 2.5%, 2023 সালে হয়েছিল আরো কম। এডিবির পূর্বাভাস 2025 সালে দেশটির প্রবৃদ্ধি হতে পারে 3%। বিবিসি সংবাদে বলা হয়েছে, এই যুদ্ধ পরিস্থিতির কারণে জটিলতা বেড়েছে। শঙ্কা আছে পাকিস্তান আবারও অর্থনৈতিকভাবে বিপদের মুখে পড়তে পারে।
এডিবি ধারণা করেছিল চলতি বছর পাকিস্তানের বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে। সরকার যেসব সংস্কারমূলক ব্যবস্থা নিচ্ছে তার হাত ধরে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে, ফলে অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে অনেকটাই, বিদেশি মুদ্রার বাজারেও আসবে স্থিতিশীলতা। কিন্তু সেই সমীকরণ অনেকটাই বদলে গেছে। সামরিক সংঘাত শুরু হওয়ার পর পাকিস্তানি মুদ্রার দরপতন হয়েছে, ভারতের মুদ্রারূপীরও দরপতন হয়েছে। দেশটির শেয়ার বাজারে রীতিমতো ঝড় বয়ে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে নতুন অর্থায়ন পাওয়া কঠিন হয়ে যাবে। চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। ভারত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল। পাকিস্তানের দাবি, অপারেশন বানিয়ান মার্সুসের অংশ হিসেবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে, দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে, যার মধ্যে একটি JF-70 থান্ডার বিমান গুরুতর আঘাত এনেছে বলে জানা গেছে। S-400 সিস্টেমটি অত্যাধুনিক। এটির মূল্য প্রায় $1.5 বিলিয়ন, যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল। অবশ্য গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারত মিসাইল হামলা চালানোর পর থেকেই একের পর এক দাবি করছে পাকিস্তান। প্রথমে তারা পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, পরে ড্রোন ধ্বংস করার দাবি করে। যদিও এসব দাবির বিষয়ে ভারত এখন পর্যন্ত কিছু জানায়নি, তবে বিবিসি ভারতের রাফাল বিমান ভূপাতিত করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিল। এদিকে শুক্রবার রাতে ভারতের 26টি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও আর্টিলারি হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। অবশ্য পাকিস্তান এমন দাবি করলেও ভারত এসব দাবির কথা স্বীকার করেনি। এই দাবি ছাড়াও ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে পাকিস্তান। তাদের দাবি সাইবার হামলা করেছে তারা, যদিও বিবিসি এসব দাবির সত্যতা এখন পর্যন্ত যাচাই করতে পারেনি। আর ভারতের দিক থেকেও এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে ক্ষমতাসীন বিজেপির ওয়েবসাইট ভারতে দেখা যাচ্ছে। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ভারী গোলাবর্ষণ ও গোলাগুলিতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই সেনা সদস্যের মৃত্যু হয়। নিহত সেনার নাম মুরলিক নায়েক। তিনি অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার বাসিন্দা। 2022 সালে ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল মুরলি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু। তিনি মুরলির মা বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।